মোশন আন্ডার ফ্রি ফল অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি কোনো একটা নির্দিষ্ট হাইট থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে আন্ডার গ্র্যাভিটি সে কিন্তু সেই নির্দিষ্ট হাইট থেকে কিন্তু গ্রাউন্ডে এসে পৌঁছাবে। তার এই যে মোশন, এই নিয়ে আজকে আমরা ডিসকাস করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখব যে মোশন আন্ডার ফ্রি ফল অর্থাৎ কোনো একটা বস্তুকে ফ্রিলি যদি ফলিং করানো হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট হাইট থেকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, কোনো নির্দিষ্ট হাইট এইচ থেকে তাকে যদি গ্রাউন্ডে ফল করানো হয়, ঠিক আছে, তাকে যদি গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কি করবে? সে কিন্তু কোনো বাধা ছাড়াই কিন্তু সেই হাইট থেকে কিন্তু গ্রাউন্ডে এসে পৌঁছাবে না। কিসের জন্য? গ্র্যাভিটির জন্য। গ্র্যাভিটি তাকে কি করছে? নিচের দিকে পুল করছে। এই যে ফেনোমেনা, এর পেছনে এই ক্ষেত্রে আমরা কোন কোন ফর্মুলা ইউজ হবে, ইউনিফর্ম অ্যাক্সিলারেটর মোশনের যে ফর্মুলাগুলো ছিল এই ক্ষেত্রে কি কি মডিফিকেশন হবে আজকে আমরা দেখব। তো ফার্স্টে এখানে একটা এক্সাম্পলের কথা বলছি আমরা। কি এক্সাম্পল? যে বলছে যে কোনো একটা বিল্ডিং, তার হাইট হচ্ছে 25 মিটার। এই 25 মিটার হাইটের বিল্ডিং এর রুফ থেকে কোনো একটি বস্তুকে যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি তাকে প্রজেক্ট করা হয় আপওয়ার্ড ডাইরেকশনে, মানে উপরের দিকে, এ কি করবে? এ পয়েন্ট থেকে যদি একে বি পয়েন্টে ছোড়া হয় তাহলে এ একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে উঠবে, তাই না? তো একে আমরা বলছি V0, তাহলে V0 ভেলোসিটি নিয়ে এসে মুভ করবে। আর এই V0 ভেলোসিটিটাকে বলা হচ্ছে, এখানে বলেছে যে 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এই ভেলোসিটি নিয়ে একে ছোড়া হলো, তাহলে সে বি পয়েন্টে গিয়ে কি হবে? এর ভেলোসিটিটা 0 হয়ে যাবে না? তারপর আবার সে কি করবে? আবার সে নিচের দিকে মুভ করতে শুরু করবে না? তাহলে দেখো বি পয়েন্ট থেকে সে কিন্তু আবার নিচের দিকে মুভ করবে এবং একদম গ্রাউন্ডে এসে কিন্তু থেমে যাবে। বুঝতে পারছো? তার মানে এখানে একটা প্রবলেম বলা হচ্ছে যে কি, একটা 25 মিটার হাইটের একটা বিল্ডিং এর রুফ থেকে একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হলো 20 মিটার পার সেকেন্ড বেগে। সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এবার বি পয়েন্ট থেকে আবার সে গ্রাউন্ডে এসে পৌঁছালো। তার যে এই যে পাথ, এই পাথ বরাবর তার টোটাল টাইম এবং এ আর বি এর ডিস্টেন্সটা বের করতে বলেছে। বুঝতে পারছো? তার মানে টোটাল টাইমটা বের করতে হবে এবং তার এই যে জার্নি, এই যে এ থেকে বিতে যাওয়া এবং বি থেকে গ্রাউন্ডে আসা, এই জার্নিতে টোটাল টাইম এবং এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা, মানে বস্তুটা কতটা হাইট অবধি উঠবে, সেইটা কিন্তু এখানে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কিন্তু ধরে নেব যে গ্রাউন্ডটাকে কিন্তু আমরা 0 ধরে নেব, 0 ডিসপ্লেসমেন্ট। এবং এবার অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? আপওয়ার্ড ডাইরেকশন হচ্ছে, আবার ডাউনওয়ার্ড ডাইরেকশন হচ্ছে। তার মানে কি, আমরা যদি গ্রাউন্ডটাকে এক্স অ্যাক্সিস ধরি তাহলে এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরলাম। তাহলে এই ওয়াই অ্যাক্সিস এই ডাইরেকশনে অবজেক্টের মুভমেন্ট করছে এবং এই গ্রাউন্ড থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা ধরেছি y0, এই ডিস্টেন্সটাকে আমরা ধরেছি y0, আর এই যে টোটাল বি হাইট অবধি উঠলো এটাকে আমরা ধরেছি y। তাহলে এখানে আমরা কি, আমাদের এখানে বলে দিয়েছে যে অবজেক্টের ভেলোসিটি কত? V0 মানে ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে তাকে ছোড়া হলো। তার অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা হচ্ছে তোমার -g, এটাকে আমরা লিখতে পারি 10 মিটার পার সেকেন্ড। আর ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু কত? 0। তাহলে এইটাকে যদি আমরা এই ফর্মুলাতে পুট করি যে v স্কোয়ার ইজ ইকুয়ালস টু v0 স্কোয়ার প্লাস 2ax, ঠিক আছে? এই এক্সটা হচ্ছে তোমার এখানে y0 হবে। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। কোন ডিসপ্লেসমেন্ট? যে এ থেকে বি পয়েন্টে যে ডিসপ্লেসমেন্ট। দেখো এই টোটাল হাইটটাকে y ধরা হয়েছে আর বিল্ডিং এর হাইটটাকে y0 ধরা হয়েছে না? তাহলে এই দুটো ডিফারেন্স কি হবে? y মাইনাস y0। তাহলে এটা কি? এটাকে আমরা x ধরছি, x ইকুয়ালস টু y মাইনাস y0। তাহলে এটা যদি এখানে আমরা পুট করি তাহলে কি পাবো? v স্কোয়ার তো 0, v0 হচ্ছে 20, তার স্কোয়ার 20 মিটার পার সেকেন্ড, আর 2 এর ভ্যালু কত? -10, আর x এর ভ্যালু কত? y মাইনাস y0। তাহলে ধর করলে কি পাবো আমরা? তাহলে আমরা এখান থেকে পাবো যে y মাইনাস y0 ইকুয়ালস টু 20 মিটার, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা y মাইনাস y0 ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। এইবার তাহলে আমরা এই যে দুটো ডিসপ্লেসমেন্টটা পেলাম, মানে এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা পেলাম, কিন্তু আমাদেরকে কি বের করতে বলেছে যে এ থেকে বি অবধি যেতে এবং বি থেকে গ্রাউন্ডে আসতে তার টোটাল টাইমটা কত। তাহলে শুধু আমরা এবার ডিসপ্লেসমেন্টটা পেলাম। এবার ডিসপ্লেসমেন্টকে যদি আমরা আবার ফর্মুলায় ফেলি, কোন ফর্মুলা? যে x ইকুয়ালস টু x0 প্লাস v0 ইন্টু টি প্লাস হাফ এক্স এ টি স্কোয়ার, এই ফর্মুলাতে ফেললে কিন্তু তোমার সেখান থেকে কিন্তু আমরা এই টাইমটা পাবো। দুটো ক্ষেত্রে আমাদেরকে পুট করতে হবে, একবার আপওয়ার্ড ডাইরেকশনে, একবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর মেথড। তাহলে এই মেথডে যদি আমরা পুট করি তাহলে আমাদের টাইমটা কি আসছে দেখা যাক। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। ফার্স্ট মেথডে আমরা এর মুভমেন্টটাকে দুটো ভাগে ভাগ করলাম। 1 নম্বর হচ্ছে আপওয়ার্ড আর 2 নম্বরটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড। তাহলে আপওয়ার্ড ডাইরেকশনটা কি হবে?
আপওয়ার্ড ডাইরেকশনটা হচ্ছে এ থেকে বি অবধি, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনটা হচ্ছে বি থেকে সি অবধি। দেখো আপওয়ার্ড ডাইরেকশনটা কি এ থেকে বি অবধি না, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনটা কি বি থেকে সি অবধি। এটা সিটা হচ্ছে গ্রাউন্ড এখানে। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, তাহলে এটার জন্য টাইম লেগেছে তোমার T1, আর বি থেকে সিতে আসার জন্য ধরে নিলাম টাইম লেগেছে T2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি ফর্মুলা ইউজ করতে পারবো, যে ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু v0 প্লাস at। এটা এরকম লিখতে পারো যে v ইকুয়ালস টু u প্লাস ft। তো আমি এই ফর্মুলাতে যদি ইউজ করি তাহলে v ফাইনাল ভেলোসিটি কত, এই যে a থেকে যে b পয়েন্টে যাচ্ছে, b পয়েন্টে গিয়ে ফাইনাল ভেলোসিটি কত, 0 না, কারণ কি এ তো ধীরে ধীরে ভেলোসিটি কমবে, এক সময় এসে 0 হবে, তারপর আবার নিচে সে মুভ করতে শুরু করবে। তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 20 প্লাস a হচ্ছে -10, টিটা বের করতে হবে, টিটা হচ্ছে T1। তাহলে T1 এখান থেকে কত পাচ্ছি আমরা, 2 সেকেন্ড, তাই পাচ্ছি না, 20 কে 10 দিয়ে ডিভাইড করলে 2 সেকেন্ড আসবে। আর বি থেকে সি তে মুভমেন্টের সময় অর্থাৎ ডাউনওয়ার্ড মুভমেন্টের সময় এই ক্ষেত্রে আমরা ইউজ করব যে y ইকুয়ালস টু y0 প্লাস v0 ইন্টু t প্লাস হাফ at স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়ে ইউজ করি তাহলে কি হবে, ওয়াইটা হচ্ছে ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত 0, ইনিশিয়ালি কত ছিল 20 প্লাস এটা কত 20, সরি এটা 25 আর এটা কত 20, y মাইনাস y0 এটা 20, তাহলে 25 প্লাস 20 করলে কত হবে 45 প্লাস v0 t, v0 কত, v0 তোমার হচ্ছে 20, সরি এই ক্ষেত্রে v0 কত, এই ক্ষেত্রে এ তো বি পয়েন্ট থেকে মুভ করছে, এই পয়েন্ট থেকে সে নিচে নামছে, তাহলে এই ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে হাফ, এর ভ্যালু হচ্ছে -10 আর t স্কয়ার তো t2 স্কয়ার হবে। এখান থেকে যদি আমি t2 ক্যালকুলেট করি এখান থেকে পাওয়া যাবে 3 সেকেন্ড। ক্লিয়ার, তাহলে এখান থেকে আমরা দুটো টাইম কিন্তু মেজারমেন্ট করলাম। তাহলে ফার্স্ট মেথডে দুটো আমি দুভাগে ভাগ করে নিলাম, এক হচ্ছে তোমার আপওয়ার্ড ডাইরেকশনের ক্ষেত্রে ক্যালকুলেট করলাম আলাদা করে, ডাউনওয়ার্ড ডাইরেকশনের ক্ষেত্রে ক্যালকুলেট করলাম আলাদাভাবে। তাহলে এবার যদি সেকেন্ড মেথডের দিকে তাকাই, সেকেন্ড মেথডে যদি তাকাই, দেখো সেকেন্ড মেথডে আমরা কি করব, আমরা কিন্তু দুটোকে আলাদা আলাদা ডাইরেকশনে ভাগ করে নেব না, আমরা কিন্তু শুধু এর পজিশনটা দেখে নেব যে 0 পয়েন্ট থেকে এর পজিশনটা কি আছে, হ্যাঁ সেটা তার ওয়াই অ্যাক্সিসের দিকে, এই পজিশন থেকে শুরু করে যেহেতু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আন্ডারে সে মুভ করছে, আমরা কিন্তু এর পজিশন থেকে এই ফর্মুলাতে ফেলে কিন্তু আমরা বের করতে পারবো যে তার টাইমটা কত। তাহলে চলো দেখা যাক। তাহলে সেকেন্ড মেথডে আমরা করব কি, এখানে আমরা ইউজ করব সেই একই ফর্মুলা y ইকুয়ালস টু y0 প্লাস v0t প্লাস হাফ at স্কোয়ার। এখানে y0 এর ভ্যালু হচ্ছে তোমার বিল্ডিং এর ছাদ থেকে সে শুরু হয়েছে, তাহলে y0 25 মিটার, y হচ্ছে তোমার 0 মিটার, কারণ গ্রাউন্ডে এসে যে গ্রাউন্ডে আসলে 0, আর v0 বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড, আর a তো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এগুলো যদি আমি পুট করি তাহলে আমি কি পাবো, এগুলো পুট করলে আমি ফাইনাল ডিসপ্লেসমেন্টটা 0, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা 25 প্লাস v0 হচ্ছে 20 আর টিটা তো t প্লাস হাফ a এর ভ্যালু হচ্ছে -10, t স্কোয়ারটা t স্কোয়ারই থাকবে। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে 5, এখান থেকে কাটলে হবে 5 হবে 5t স্কোয়ার প্লাস 20t। এটাকে যদি আমি এর যদি পজিশন শিফট করাই, যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা যায় 5t স্কোয়ার মাইনাস 20t মাইনাস 25 ইকুয়ালস টু 0। এটাকে সলিউশন করলে t এর ভ্যালু আমরা পাবো 5 সেকেন্ড, এটাকে করলে আমরা t এর ভ্যালু পাবো 5 সেকেন্ড। তাহলে আমরা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড 5 সেকেন্ড পেয়েছিলাম না, তাহলে টোটাল টাইম টিটা কত, এখানে 5 সেকেন্ড ছিল, এটাতে 5 সেকেন্ড, এটাতে কিন্তু আমরা পেলাম 5 সেকেন্ড। তাহলে দুটো আলাদা পদ্ধতি কিন্তু অ্যান্সার কিন্তু আমি সেমই পাচ্ছি। তাহলে আমি কি কোনটা তাহলে বেশি প্রফিটেবল হবে, মানে কোনটা আমার খুব তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছে, সেকেন্ড মেথডটা। তাহলে সেকেন্ড মেথডে যদি আমার অ্যান্সারটা খুব তাড়াতাড়ি আসে, আমরা শুধু কি করলাম, এর পজিশন ধরে নিয়ে করলাম, যে গ্রাউন্ডকে 0 ধরে নিয়ে তার পজিশন থেকে আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করলাম, একটা ফর্মুলা থেকে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দিস ইজ দ্য এফিসিয়েন্ট মেথড। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু পাথ ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, নট পাথ ডিপেন্ডেন্ট, এটা কিন্তু কোনো পাথ ডিপেন্ডেন্ট নয়, আর এটা কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আন্ডারে কিন্তু মুভ করছে, যার জন্য কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারছি। এরপরে আমরা দেখব যে মোশন আন্ডার ফ্রি ফল। মোশন আন্ডার ফ্রি ফল মানে কি, এবার কোনো একটা অবজেক্টকে যদি আমি নির্দিষ্ট একটা হাইট থেকে যদি ছেড়ে দেই, হ্যাঁ, তাহলে আমি কি বললাম, ফার্স্টে বললাম যে সে কি করবে, কোনো বাধা ছাড়া কিন্তু সে কি করবে, গ্রাউন্ডে ফল করবে না,
তাহলে এ কোনো বাধা ছাড়া কিন্তু গ্রাউন্ডে ফল করবে। এর যে মুভমেন্ট, এর যে মোশন, এটাকে বলা হচ্ছে ফ্রি ফল। এই ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে, সেটা হচ্ছে তোমার এয়ার রেজিস্ট্যান্স। এই এয়ার রেজিস্ট্যান্সটা যেহেতু খুবই কম হয়, এটাকে কিন্তু আমরা কনসিডারে নেব না, ইট ইজ ভেরি নেগলিজেবল, সো ইট ইজ এক্সক্লুডেড। তো এই ক্ষেত্রে তাহলে এর যে মোশন, এই মোশন নিয়ে আমরা এবার দেখবো যে ফ্রি ফলিং এর ক্ষেত্রে এর মোশনটা কিরকম হয় আর এর ফর্মুলাগুলো কিভাবে আসে। এই ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এর যে হাইট, যে হাইট থেকে আমি একে ফ্রি ফলিং করছি, এই হাইটটা কিন্তু ভেরি ভেরি লেস দেন, তাহলে কিন্তু এর আর্থের রেডিয়াস হতে হবে। এটা যদি আর্থ হয়, আর্থের তো একটা রেডিয়াস আছে না, এই আর্থের যা রেডিয়াস, বুঝতে পারছো, এই রেডিয়াসের থেকে কিন্তু এর হাইটটা কিন্তু খুব কম হতে হবে। মানে কি, এখানে এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর। এবার আমরা যদি দেখা গেল এমন একটা হাইট থেকে ফল করালাম যেটা আর্থের রেডিয়াসের প্রায় কম্পারেবল, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্য ফর্মুলা ইউজ হবে। তো এখানে একটা কনসিডারেশন করতে হবে যে এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, অর্থাৎ পৃথিবীর সারফেসের খুব কাছ থেকে কিন্তু ফলিংটা হবে। এই ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি ইজ কনস্ট্যান্ট, এর ভ্যালু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে জি এর ভ্যালু এটা। আর এর ডাইরেকশন কি, এই ক্ষেত্রে ডাইরেকশন কি হবে, ডাইরেকশনটা হবে নেগেটিভ ওয়াই ডাইরেকশন, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই অবজেক্টের ক্ষেত্রে, যে ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? আমি যদি ইকুয়েশন অফ মোশনটা দেখতে চাই তাহলে কি হবে? তাহলে ফার্স্টে নাম্বার 1, ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে v = v0 প্লাস এটি। এই v0টা এখানে কি হয়ে যাবে, এই v0টা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে মাইনাস g। তাহলে কি লিখবো আমরা? তাহলে এই ক্ষেত্রে হবে v = -gt। হলো। নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হবে y, ডিসপ্লেসমেন্ট y = এখানে ফর্মুলা কি ছিল, v0 × t প্লাস হাফ at² ছিল না, এখানে v0 তো 0, তাহলে এটা 0 হয়ে যাবে, আর হাফ at²টা এর ভ্যালু -g হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে g, সামনে হবে একটা মাইনাস, বুঝতে পারছো? আর 3 নম্বর ফর্মুলা কি হবে, v² = v0² মাইনাস 2ax যেটা ছিল, v0² প্লাস 2x যেটা ছিল সেটা হয়ে যাবে তোমার মাইনাস, এর জায়গায় হয়ে যাবে g, আর x এর জায়গায় হয়ে যাবে y। কারণ কি, আমরা তো y ডাইরেকশনে মুভমেন্ট করাচ্ছি, একে তো y ডাইরেকশনে মুভমেন্ট করাচ্ছি, তাই না? সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার 2gy, আর v0টা হয়ে যাবে 0। তাহলে আমরা কি পাবো, যে v² = 0 - 2gy। তাহলে এই মডিফিকেশনগুলো আমরা এখানে পাবো। তাহলে এগুলো হচ্ছে তোমার নিউ ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো আমরা পাবো কিসের জন্য, ফ্রি ফলিং এর জন্য, ফ্রি ফলিং অবজেক্ট। তাহলে দেখা যাক, তাহলে এই যে আমরা ফর্মুলাগুলো পেলাম, নাম্বার 1 এইটা, নাম্বার 2 এইটা, নাম্বার 3 এইটা, এই যে তিনটে ফর্মুলা আমরা এখান থেকে পেলাম, এই ফর্মুলাগুলোর যদি ভ্যারিয়েশন দেখি, এখানে v ভার্সেস t যদি আমি গ্রাফ প্লট করি, এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট y ভার্সেস t যদি গ্রাফ প্লট করি, আর 3 নম্বর যদি আমি a ভার্সেস t গ্রাফ প্লট করি, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফগুলো কিরকম দেখতে হবে দেখা যাক। তাহলে এখানে আমরা গ্রাফগুলো দেখব যে গ্রাফগুলো কিরকম হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো, ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে a ভার্সেস t যে গ্রাফটা হবে, a মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন এদিকে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ, তাহলে এটা 0 পয়েন্ট, এদিকে নেগেটিভ, এটা হচ্ছে তোমার টাইম। তাহলে a ভার্সেস t, অ্যাক্সিলারেশনটা তো কনস্ট্যান্ট, কারণ কি ফ্রি ফলিং এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, তাহলে কিন্তু -9.8 কিন্তু 9.8 নেগেটিভ, এই পয়েন্টে কিন্তু এরকম কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, কারণ কি টাইমের সঙ্গে অ্যাক্সিলারেশনটা ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট থাকবে। -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের একটা কিন্তু ভ্যালু নিয়ে এই কিন্তু কনস্ট্যান্ট হবে, এই কার্ভটা কিন্তু কনস্ট্যান্ট একটা স্ট্রেট লাইন হবে। এবার v ভার্সেস t যদি আমি গ্রাফ প্লট করি, v ইজ দ্য ভেলোসিটি ইনক্রিজ, তাহলে ভেলোসিটি কতটা ইনক্রিজ করছে টাইমের সাপেক্ষে, ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে তার ভেলোসিটি কিভাবে ইনক্রিজ করছে, তাহলে এটা 0 থেকে ভেলোসিটি কিন্তু এদিকে নেগেটিভ আর এদিকে উপর দিকে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটিটা কিরকম হবে, ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে ভেলোসিটি কি হবে, ধীরে ধীরে বাড়বে না, টাইমের সাপেক্ষে ইউনিফর্মলি বাড়বে, কিন্তু সেটা নেগেটিভ ডাইরেকশনে। তাহলে কি হবে, এই কার্ভটা হবে নিচের দিকে এরকম, বুঝতে পারছো? তাহলে এটা হবে তোমার ভিটি কার্ভ অফ দ্য ফ্রি ফলিং অবজেক্ট। আর একটা যদি আমি দেখি যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম যদি আমি দেখতে চাই, ডিসপ্লেসমেন্ট y ভার্সেস টাইম t, এই গ্রাফটা কি হবে, এটাও নেগেটিভ ডাইরেকশনেই হবে, কিন্তু এইটা হবে তোমার, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের আন্ডারে মুভ করছে, ফার্স্ট ইন্টারভ্যালে তার যা ডিসপ্লেসমেন্ট হবে, সেকেন্ড সেম টাইম ইন্টারভ্যালে কিন্তু তার ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি হবে, থার্ড টাইম ইন্টারভ্যালে আরও ডিসপ্লেসমেন্টটা বেশি হবে। এই ক্ষেত্রে কার্ভটা হবে এরকম, অবশ্যই সেটা নেগেটিভ ডাইরেকশন।
কারণ কি আমরা কি জানি y ইকুয়ালস টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো টাইমের সঙ্গে এটা কিন্তু স্কোয়ারলি ভ্যারিয়েশন হবে, নেগেটিভ দিকে স্কোয়ার ভ্যারিয়েশন হবে। এই ক্ষেত্রে y প্রপোর্শনাল টু মাইনাস টি স্কোয়ার। তাহলে এই যে তিনটে গ্রাফ আমরা এখান থেকে পেলাম, একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম, একটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। এই তিনটে কিন্তু ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে, ফ্রি ফলিং অবজেক্ট। এরপরে আমরা দেখবো যে দুটো জিনিস দেখবো এরপরে। নাম্বার 1 দেখবো স্টপিং ডিস্টেন্স, আর নাম্বার 2 রিঅ্যাকশন টাইম। তাহলে এই যে ফ্রি ফলিং অবজেক্টের দুটো অ্যাপ্লিকেশন দেখবো। নাম্বার 1 স্টপিং ডিস্টেন্সটা কি, যে তোমাকে বলা হলো যে তুমি কোনো একটা ভেহিকেল, ধরো না কোনো একটা ভেহিকেল এই রোডের উপরে মুভ করছে, এ কি করবে, এই নির্দিষ্ট একটা ভেলোসিটি নিয়ে তো মুভ করছে, একটা ভেলোসিটি ভি নিয়ে মুভ করছে। এ যদি সামনে যদি কোনো একটা অবস্ট্রাগল দেখতে পায় তাহলে ব্রেক করতে হবে। তাহলে এই ব্রেক করলে সে কি হবে, তার তো ডি অ্যাক্সিলারেট হবে কিনা, তাহলে তার ডি অ্যাক্সিলারেশন হবে, এখানে তার ডি অ্যাক্সিলারেশন হবে। তাহলে এই ডি অ্যাক্সিলারেশনের জন্য সে কি করবে, কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স গিয়ে সে তো থেমে যাবে, এখানে এসে থেমে যাবে। তাহলে এই যে স্টপিং ডিস্টেন্সটা, যে আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, এ পয়েন্ট থেকে শুরু করলাম ব্রেক করা, বি পয়েন্টে এসে থেমে গেলাম, তাই না? তাহলে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে আমার কিন্তু এই ভেহিকেলটা কিন্তু থেমে গেল। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলছি স্টপিং ডিস্টেন্স। তাহলে এই ক্ষেত্রে নির্দিষ্ট একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, মানে আমি সমহারে যদি ব্রেক করি, সেই ক্ষেত্রে এর স্টপিং ডিস্টেন্সটা কত, সেটা ভেলোসিটির সঙ্গে কিভাবে রিলেটেড, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখবো। তাহলে দেখা যাক কি হবে। আমরা কি জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু v0 স্কোয়ার প্লাস 2ax, তাই না? এখানে অ্যাক্সিলারেশনটা কি নেগেটিভ অ্যাক্সিলারেশন, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আর v0টা কি, v0টা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ফাইনাল ভেলোসিটিটা 0, তাহলে ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু 0, v0টা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এটা বাঁদিকে 0 হয়ে যাবে, এটা হবে v0 স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে মাইনাস 2ax হবে না? তাহলে আমরা কি পাচ্ছি, v0 স্কোয়ার ইকুয়ালস টু 2ax। তার মানে কি 2a, এটা তো কনস্ট্যান্ট, তাহলে v0 স্কোয়ার প্রপোর্শনাল টু x। এই রিলেশনটা আমরা পাচ্ছি না, যে x ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টটা কার সঙ্গে প্রপোর্শনাল, ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ এর যে ভেলোসিটি v, আর এর যে ডিসপ্লেসমেন্ট a থেকে b এর মধ্যে, এটা হচ্ছে x। তাহলে এর ভেলোসিটি যদি আমি দ্বিগুণ বাড়িয়ে দেই, ঠিক আছে, তাহলে v যদি হয়ে যায় 2v, তাহলে এর xটা কি হয়ে যাবে, xটা হয়ে যাবে 4x। বুঝতে পারছো? এটা x প্রাইম বললাম, এটাকে v প্রাইম বললাম। তার মানে কোন একটা অবজেক্টের যদি ভেলোসিটি, কোন একটা ভেহিকেলের যদি ভেলোসিটি দ্বিগুণ হয়ে যায়, সেই ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট, মানে সেই ক্ষেত্রে তার স্টপিং ডিস্টেন্স, মানে যতটা দূরে সে দাঁড়ানোর কথা ছিল, সেটা কিন্তু 4 গুণ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে কোন একটা ভেহিকেল যদি 50 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে দেখা গেল 5 মিটারের মধ্যে থেমে যাচ্ছে, এর যদি 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে এর যে স্টপিং ডিস্টেন্সটা কিন্তু হয়ে যাবে 20 মিটার। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে কি হয়ে গেল, ডিস্টেন্সটা কিন্তু 4 গুণ বেড়ে গেল। তাহলে ভেলোসিটি দ্বিগুণ বাড়ালে ডিস্টেন্সটা কি হয়ে যায়, তার 4 টাইমস, অর্থাৎ 4 গুণ হয়ে যায়। তো এটা জানতে হবে আমাদের। বিশেষ করে এটা কিন্তু ট্রাফিক সিগন্যাল বা কোনো একটা স্কুলের সামনে যখন যে ইনস্ট্রাকশনগুলো থাকে, তার যে মেজারমেন্ট, সেগুলো কিন্তু কত কিলোমিটার পার আওয়ার বেগে যেতে হবে, তাহলে ব্রেক করলে কতটা ডিস্টেন্স থামবে, এই যে মেজারমেন্টগুলো, এই যে তোমার যে স্পিড লিমিটগুলো, এই স্পিড লিমিটগুলো কিন্তু এর উপর বেস করে কিন্তু করা হয়। বুঝতে পারছো? এই ফর্মুলার উপর বেস করে করা হয়। আর একটা সেকেন্ড আমরা অ্যাপ্লিকেশন দেখবো, যে রিঅ্যাকশন টাইম। রিঅ্যাকশন টাইম কি, যে কোনো একটা ইভেন্টের ওই ইনস্ট্যান্টে কোনো একটা ইভেন্ট যদি ঘটানো হয়, কোনো একটা কাজ যদি ঘটানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন টাইমটা কত। ধরে নাও তোমার একটা বন্ধু একটা স্কেল নিয়ে ফ্রি ফলিং করাচ্ছে, তুমি এখানে হোল্ড করে আছো, আর তোমার বন্ধু ছেড়ে দিয়েছে হচ্ছে উপর থেকে, কোনো একটা পজিশন থেকে সে ছেড়ে দিয়েছে। তাহলে সে এই পজিশন থেকে যদি ছেড়ে দেয়, এ তো ফ্রি ফলিং করবে কিনা, এ তো নিচে নামবে, আন্ডার গ্র্যাভিটিতে সে নিচের দিকে পড়বে। এবার সে যদি কোনো একটা নির্দিষ্ট সিগন্যালের সঙ্গে সঙ্গে, কোনো একটা সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে তুমি ধরার চেষ্টা করছো, এই টাইমের মধ্যে স্কেলের যা মুভমেন্ট, দেখা গেল সে নির্দিষ্ট একটা ডিস্টেন্স 28 সেন্টিমিটার ডিস্টেন্স গেছে যেখানে তুমি হোল্ড করেছো। সেম ইনস্ট্যান্টে ও ছেড়েছে, সেম ইনস্ট্যান্টে তুমি ধরার চেষ্টা করছো। এই যে তোমার রিঅ্যাকশন টাইম, এই যে তোমার রেসপন্স টাইম, এটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা কত হবে, সেটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে পাবো। তাহলে ফ্রি ফলিং অবজেক্টের ফর্মুলাটা কি, y ইকুয়ালস টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই ওয়াইটাকে আমি বললাম যে ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট 28 সেন্টিমিটার, এখানে ডিটাকে আমি বললাম সেই ডিসপ্লেসমেন্টটা, যেটা 28 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.28 মিটার, তাই না? তাহলে এখানে আমি এটাকে বললাম ডি, তাহলে কি হবে, মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে না? এখান থেকে আমি যদি টি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে, 2d, মাইনাসটাকে আমি নেগলেক্ট করলাম, তাহলে 2d বাই জি রুট ওভার
তাহলে √2d/g, এটা যদি আমি ভ্যালু পুট করি কি হবে, 2d এর ভ্যালু কত 0.28 বাই g এর ভ্যালু কত 9.8। তাহলে এটা তোমরা ক্যালকুলেট করবে। এখানে d এর ভ্যালুটা একটু মডিফাই করতে হবে, এটা হবে তোমার 28 সেন্টিমিটার, এটা একটু মডিফাই করে নাও। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 0.21 মিটার। তাহলে এই ভ্যালুটা এখানে কি হবে 0.21 হবে, প্রবলেম এটা 0.21 ছিল। এটা করলে আমরা কি পাবো, এটা করলে আমরা পাবো যে অ্যাপ্রক্স ইকুয়ালস টু 0.2 সেকেন্ড। তাহলে এই যে টাইমটা, এই যে টাইমটা t, এইটাকে বলা হচ্ছে তোমার রেসপন্স টাইম, যেটা হচ্ছে তোমার 0.2 সেকেন্ড। বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে আমরা ফ্রি ফলিং থেকে কিন্তু আমরা রিয়াকশন টাইমটা বের করলাম এই এক্সপেরিমেন্ট থেকে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা দেখলাম যে মোশন আন্ডার ফ্রি ফল, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে যদি কোনো একটা নির্দিষ্ট হাইট থেকে গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই যে তার মোশন ফ্রি ফলিং এর ক্ষেত্রে আমরা যে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশনের যে ফর্মুলাগুলো পেয়েছিলাম সেখান থেকে আমরা ক্যালকুলেট করলাম। এখানে আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে কোনো একটা বিল্ডিং থেকে কোনো একটা বস্তুকে আপওয়ার্ড ডাইরেকশনে ছোড়া হলো, সেই ক্ষেত্রে আমরা টাইমটা বের করলাম, আপওয়ার্ড ডাইরেকশনে করলাম, ডাউনওয়ার্ড ডাইরেকশনে করলাম, এটা ফার্স্ট মেথডের আন্ডারে। এক্ষেত্রে আমরা টোটাল টাইমটা পেলাম হচ্ছে 5 সেকেন্ড। এরপর আমরা দেখলাম যে এটাকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট ধরে নিয়ে করি সেকেন্ড মেথডে, সেম অ্যান্সার পাবো আমরা, যেটা এফেক্টিভ মেথড। তারপর আমরা দেখলাম যে ফ্রি ফলিং কাকে বলে, হ্যাঁ ফ্রি ফলিং কাকে বলছি আমরা, সেক্ষেত্রে কন্ডিশনটা কি, যে হাইটটা কত হতে হবে, যার জন্য আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা 3টে ফর্মুলা দেখলাম, 1, 2 and 3। এরপর আমরা দেখলাম যে ফ্রি ফলিং অবজেক্টের যে ভ্যারিয়েশন, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইমের গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ। এরপর আমরা দেখলাম যে স্টপিং ডিস্টেন্স কাকে বলে, যে কোনো একটা ভেহিকেল কতটা ডিস্টেন্সে গিয়ে স্টপ হবে, তার সেম অ্যাক্সিলারেশন ডিঅ্যাক্সিলারেট যদি করে, সেম যদি ব্রেক করে, সেই ক্ষেত্রে তার স্টপিং ডিস্টেন্সটা কত হচ্ছে, ভেলোসিটির সঙ্গে স্টপিং ডিস্টেন্সের রিলেশনটা কি, এটা আমরা দেখলাম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের রিয়েল লাইফে। এরপর আমরা দেখলাম যে রিয়াকশন টাইম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। তোমাদের আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো, আর যদি ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।